আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ফরিদ হোসেন, তেপুকুরিয়া ফার্মার সাপ। এর আগে আপনাদের একটা শর্ট ভিডিও দেখাইছিলাম যে আসলে মরিচের বেড কিভাবে করবেন, কিভাবে মরিচ লাগাবেন, এই বর্ষাকালে কিভাবে মরিচ চাষ করবেন, মালচিং কিভাবে বিছাবেন, মালচিং কিভাবে কানা করবেন, এই এই নিয়ে বিস্তারিত আলোচনা করব। মানে মরিচ চাষে A to Z, মানে সার কি পরিমাণ দিবেন, সার দেওয়ার কতদিন পরে আপনি চারা রোপণ করবেন, কতদিন বয়সের চারা এই রোপণ করবেন, কিভাবে রোপণ করবেন, আর কোন কোন ভ্যারাইটি বা কোন জাতের চারা রোপণ করে ভালো ফলন পাবেন। হ্যাঁ, কি এই বিস্তারিত আলোচনা করব এই নিয়ে। অবশ্যই আমার সাথে থাকবেন। এই যারা আমার চ্যানেলে নতুন, আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কৃষি বিষয়ক নিয়মিত ভিডিও পাওয়ার জন্য। সাথে থাকবেন, আশা করি ভিডিও না টেনে পুরো ভিডিও দেখবেন। তাহলে আজকে মরিচ চাষ সম্পর্কে আপনারা A to Z, যেটা A to Z জানতে পারবেন। বিস্তারিত আলোচনা করব। শুরুতেই জমি নির্বাচন। বর্ষাকালে যে মরিচ চাষ করবেন, এটা আপনার কোন ধরনের জমিনে মরিচটা চাষ করবেন। মরিচ চাষের জন্য উপযোগী যে জমি, অবশ্যই আপনাকে উঁচু জমি নির্বাচন করতে হবে, যে জমিতে পানি উঠে না বা পানি জমে না এমন জমিতে, স্যাঁতসেঁতে জমিনে, যেটা স্যাঁতসেঁতে জমি, এই পানি জমে থাকে এমন জমিনে মরিচ চাষ না করাই উত্তম। এই যে জমিনে আপনার পানি জমবে না, পানি জমে থাকবে না, পানি চলে উঁচু জমি, এই বেলে দোআঁশ, এঁটেল মাটি তো আপনার মরিচ চাষ হয়। আর দোআঁশ মাটিটাই সবচেয়ে উপযোগী মরিচ চাষের জন্য। আর যেটা একেবারেই বেলে মাটি, একেবারে বালু, এমন জমিতে আবার চাষ না করে ভালো। আপনার উপযুক্ত জমি আগে নির্বাচন করতে হবে। জমি নির্বাচন করার পর আপনাকে যেটা করতে হবে, জমিনে আপনার চুন ব্যবহার করতে হবে। আপনি যদি ডলুর চুন ব্যবহার করেন, জমি প্রথম একটি চাষ দিয়ে নেবেন, চাষ দেওয়ার পরে যদি ডলুর চুন ব্যবহার করেন তাহলে শতকে 3 কেজি হারে ডলুর চুন ব্যবহার করবেন। আর যদি পাথরের চুন ব্যবহার করেন তাহলে শতকে 1 কেজি হারে পাথরের চুন ব্যবহার করবেন। আর তারপরে চুন ছিটানোর পরে আপনার জমিতে চাষ দিয়ে জমিটা রাখতে হবে প্রায় 7 দিন। জমিনের মধ্যে কোনো সার প্রয়োগ করা যাবে না। 7 দিন পরে জমিনে পর্যাপ্ত পরিমাণ যারা জৈব সার ব্যবহার করবেন, জৈব সার আর মরিচ চাষের জন্য সবচেয়ে ভালো একটা দিক হলো যে কেঁচো কম্পোস্ট বা কেঁচো সার যদি তৈরি দিতে পারেন তাহলে আপনার জন্য খুবই ভালো। আর যদি যারা গোবর ব্যবহার করেন পর্যাপ্ত পরিমাণে, শুকনো গোবর ব্যবহার করবেন, কাঁচা গোবর অবশ্যই ব্যবহার করা যাবে না। শুকনো গোবর ব্যবহার করে জমিনে ছিটাই দিয়ে আপনি জমিতে চাষ করে নেবেন। চাষ করার পরে যেটা সার ব্যবস্থাপনা, এখন রাসায়নিক সার যেটা দিবেন, রাসায়নিক সার কি পরিমাণ দিবেন। রাসায়নিক সার আপনার দেওয়া লাগবে TSP প্রতি বিঘায় 33 শতক বিঘায় TSP 50 থেকে 60 কেজি, MOP যেটা পটাশ 40 কেজি, ইউরিয়া দিবেন 20 কেজি, DAP এটা দিবেন 20 কেজি, জিপসাম প্রতি বিঘায় 10 কেজি। তারপরে আপনার ম্যাগনেসিয়াম, দানা ম্যাগনেসিয়ামটা 10 কেজি, বোরন 1 কেজি, সালফার 1 কেজি। তারপরে আপনার ফুরাডন যদি রাগবি ব্যবহার করেন তাহলে আপনার 2 কেজি বিঘায়, 1 কেজি দিলেও হবে। আর যদি পারেন তাহলে 2 কেজি দেওয়াটাই ভালো। আর অন্য যদি ফুরাডন দেন তাহলে আপনার এই ক্ষেত্রে পোকামাকড় কি পরিমাণ ওই পরিমাণে আপনার দেওয়া লাগবে 3 থেকে 4 কেজি। আর শেষ চাষে আপনার ব্লিচিং পাউডার দিবেন 4 কেজি, যেটা আপনার আমেরিকান ব্লিচিংটা, এটা ভালো কোয়ালিটির ব্লিচিং দিবেন 4 কেজি। ছিটানোর পরে এইভাবে আপনার এই রাখে দেওয়া লাগবে। সমস্ত সার ছিটাই দেওয়ার পরে শেষ চাষের দিবেন, একটা চাষ দিয়ে দিবেন। তারপরে আপনার টাইকোডার্মা ব্যবহার করবেন প্রতি বিঘায় 2 থেকে 3 কেজি। টাইকোডার্মা 2 থেকে 3 কেজি ব্যবহার করবেন। আর জৈব সার পর্যাপ্ত পরিমাণ আপনার দেওয়া লাগবে, যেটা কোনো আনলিমিটেড যত পরিমাণ দিতে পারেন। আর জমি চাষ করার পরে এরপরে বেড তৈরি করবেন। আসলে বেড কি পরিমাণ কতটুকু করতে হবে, এই বেডের কোনো সমস্যা হবে। আলু, আমরা যেভাবে আলু চাষ করি, যে একটা ক্ষেতে ছোট ছোট ড্রেন
বেড করার পরে একটা ড্রেন থাকে আলু যে পানি দেওয়ার জন্য। আর বর্ষাকালে আমরা যে মরিচ চাষ করবো এটা পানি নিষ্কাশনের জন্য, পানি বের হয়ে যাওয়ার জন্য। তারপরে কিন্তু যখন চেস প্রয়োজন হবে তখন তো আবার চেস দেওয়া লাগবে। অনেক সময় লম্বা খরা বৃষ্টি হয় না, বর্ষাকালে অনেক সময় বৃষ্টি হয় না, তখন কিন্তু আমরা চেস দেওয়া লাগবে, চেসের ব্যবস্থা রাখা লাগবে। আবার পানি নিষ্কাশনের ব্যবস্থা, বর্ষাকালে মূল ইয়া হলো আপনার পানি নিষ্কাশনের ব্যবস্থা রাখতে হবে যেন পানিটা চলে যায়। এখানে তো একটি আলু যেভাবে একটি এক লাইনের করে বেড করা হয়েছে, এখানে মালচিং দিয়ে বিছানো হয়েছে। এখানে এই ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে পুরাতন মালচিং, যিনি এর আগে মালচিংটা ব্যবহার করেছেন অন্য ফসলে, ওই মালচিংটা এখানে ব্যবহার করছেন। এখানে যে লাইন টু লাইন 27 ইঞ্চি আর গাছ টু গাছ এনে দিচ্ছেন 14 ইঞ্চি। আসলে 14 ইঞ্চি একটু ঘন হয়ে যায়, যেহেতু গাছগুলো অনেক বড় হয়, অনেক ঝোপালো হয়, অনেক দিন পর্যন্ত থাকে। এই যে আপনি যদি 18 ইঞ্চি দেন তাহলে আপনার পারফেক্ট। এই 16 ইঞ্চি বা 18 ইঞ্চি, এটা 14 ইঞ্চি দিয়েছেন উনি, একটু ঘন হয়ে গেছে। আমরা যে এর আগে যে একটা খেতে মরিচের যে ভিডিও দেখাচ্ছেন 18 ইঞ্চি দেওয়ার পর আসলে গাছের সাথে গাছ লাগিয়েছে। ইনি জাত লাগাইছিলেন নাগা ফায়ার, এখানে নাগা ফায়ার চাষ করা হয়েছে। আসলে নাগা ফায়ারটা গাছগুলো অনেক বড় হয়, এই এখানে নাগা ফায়ার লাগানো হয়েছে লাইন টু লাইন, গাছ টু গাছ। এখানে ডেরার আর এক একটি বেডের পরিমাণ 12-14 ফুট, 12 ফুট 14 ফুট এইভাবে উনি বেড করছেন। এই ক্ষেতটাকে অনেক ভাগে ভাগ করছেন যেন পানি না জমে, আবার এই বেডগুলো উঁচু উঁচু করে দিয়েছেন যেন পানি না জমে, যেন ভালো ফলন হয়। আর এইভাবে আপনার এই চারার উপর উপযুক্ত কোকোপিটের তৈরি, কোকোপিটের তৈরি উন্নত মানের এই যে সিডলিং ট্রেতে কোকোপিট দিয়ে যে চারা তৈরি করছেন, এই চারা এখানে রোপণ করা হয়েছে। যে চারা হেলে পড়ে না, মালচিং এ লাগাইলে অবশ্যই মাটির যে চারা, এই চারা আসলে লাগানো যাবে না, যেহেতু এই মালচিং হেলে পড়লে কিন্তু চারাটা রোদে নষ্ট হয়ে যাবে, জ্বলে যায়, ঝলসে যাবে। সেজন্য আপনার অবশ্যই কোকোপিটের ট্রেতে তৈরি কোকোপিটের চারা লাগানো লাগবে। আর এই চারা রোপণ করছেন, চারা রোপণ করার পরে স্প্রে শিডিউল, আসলে আপনারা কি কি স্প্রে দিবেন। যে স্প্রে মরিচের কিন্তু অনেক রকমের রোগ বালাই হয়ে থাকে। ক্ষেতের মধ্যে যখন চারা রোপণ করবেন, রোপণের একদিন পরে, আজকে যে চারা রোপণ করেন তারপরের দিনই আপনার স্প্রে দেওয়া লাগবে। যে এটা কোকোপিটের তৈরি চারাটা যখন মাটিতে পড়বে তখন এটা আর কি স্প্রে প্রয়োগ করতে হবে, নাহলে আপনার পচন ধরবে বা অনেক অনেক রোগ, বৃষ্টির দিনে অনেক রোগ বালাই হয়ে থাকে। আপনাকে এই রোপণের একদিন পরে ছত্রাকনাশক স্প্রে দিবেন। আপনার এলাকায় যে ভালো ছত্রাকনাশক ম্যানকোজেব যেটা পাবেন, আর ব্যবহার করতে পারেন এন্ট্রাকল অথবা মেনসার। এন্ট্রাকল বা মেনসার রোপণের একদিন পরে আপনি মেনসার দিবেন প্রতি লিটার পানিতে 2 গ্রাম হারে দিয়ে এই স্প্রে করে দিবেন। আর এরপরে 5 দিন পর থেকে আপনার শিডিউল স্প্রে মেনটেন করা লাগে। মরিচের জন্য শিডিউল স্প্রে, সবচেয়ে যে কোকড়া লাগা যে মাকড়নাশক, মাকড়ের জন্য আপনার স্প্রে করা নিয়মিত 4-5 দিন পর পরে মরিচ স্প্রে করা লাগবে। যদি স্প্রে না করেন গাছ হলুদ হয়ে যাবে, গাছ কোকড়ানো হয়ে যাবে, অনেক রকমের রোগ বালাই আক্রান্ত করবে। নিয়মিত আপনি স্প্রে, এরপরে স্প্রে দিবেন 5 দিন পরেই আপনার এই যে মরিচে স্প্রে দিবেন এন্ট্রাকল অথবা মেনসার, সাথে দিবেন আপনার এই যে মাকড়নাশক। মাকড়নাশক অবশ্যই প্রতি ডোজে আপনার ব্যবহার করা লাগবে মাকড়নাশক, যেটা হলো আপনার অবেরন। আপনার এলাকায় যেটা ভালো কোম্পানি, ভালো যদি মাকড়নাশক ব্যবহার করেন প্রতি লিটার পানিতে 1 গ্রাম হারে আপনার ওই যে ম্যানকোজেবের সাথেই দেওয়া যায়। এই আলাদা করে আলাদা পাত্রে আপনার ওষুধটা ঘুলাই নিয়ে এক জায়গায় স্প্রে দিবেন, সাথে দিবেন আপনার ওই যে তারপরে মাকড়নাশকের সাথে আপনার যে এখন ছিদ্রকারী পোকা, যেহেতু প্রথম অবস্থায় নেই, ছিদ্রকারী পোকা প্রথম অবস্থায় আপনার দেওয়া লাগবে না, তাহলে আপনার লাগবে সাদামাছি আসলে মারাত্মকভাবে আক্রান্ত করে। মরিচ যদি সাদামাছি আক্রান্ত করে তাহলে আপনার গাছ হলুদ হয়ে যাবে, কোকড়ানো হয়ে যাবে। সাদামাছির জন্য ব্যবহার করবেন মভেন্টো অথবা উলালা, যে কোনো একটি আপনার যেটা কাছে পাবেন সেটা দিবেন। প্রতি লিটার পানিতে মভেন্টো 1 গ্রাম হারে। আর উলালা যে 25 গ্রামের যদি আপনি যেই একটা নেন, 25 গ্রাম এটা নেন, তাহলে 25 গ্রামের একটা আপনার 3 জার্গেন 3 মেশিন করা লাগবে। 3 মেশিন করতে পারবেন। এই 3টা ওষুধ এক জায়গায় মিক্সার করে আপনি নিয়মিত স্প্রে করবেন। আর যখন ছিদ্রকারী পোকা যদি আপনার মনে হয়, তাহলে ছিদ্রকারী পোকার জন্য বিভিন্ন রকমের এই যে পাতা এমামেকটিন বেনজয়েড, যেটা এমামেকটিন বেনজয়েড, এটা ব্যবহার করতে পারেন। এই ওয়ান্ডার প্রতি মেশিনে 1 প্যাকেট করে ওয়ান্ডার ব্যবহার করবেন সাথে এইগুলোর সাথে। আর যখন আপনার ফুল ফল শুরু হয়ে যাবে তখন 10 দিন পর আপনার স্লোবন বোরন প্রতি লিটার পানিতে 2 গ্রাম হারে বোরন স্প্রে করবেন। আর যেহেতু আমরা মালচিংয়ে ব্যবহার করতেছি, অনেক সময় যদি সারের প্রয়োজন পড়ে স্প্রে, তাহলে দিবেন কমপ্লেসাল ব্যবহার করবেন প্রতি মেশিনে
50 মিলি হারে কমপ্লেক্স সার ব্যবহার করবেন, তাহলে আপনার গাছগুলো অনেক সুন্দর সতেজ থাকবে। আর এইভাবে যদি আপনারা নিয়মিত শিডল স্প্রে মেনটেন করে চলেন, তাহলে আপনার মরিচের কোনো রোগবালাই হবে না, কোনো সুস্থ সবল থাকবে। আর এরপরে আপনার সার কিভাবে ব্যবহার করবেন, যে এই যে আসলে আমরা তো ইয়া দিয়ে দিছি, এখন সার কিভাবে ব্যবহার করব, এই যে মালচিং আমরা যে ব্যবহার করছি, এইটা গাছ 45 পর্যন্ত ধরে রাখে সার, এই খাবারটা, এই খাবার দিয়ে 45 পর্যন্ত গাছের গ্রোথ থাকবে। এরপরে কিন্তু গাছের খাবারের সংকট দেখা দিবে। আপনার স্প্রের পাশাপাশি সার ব্যবহার করা লাগবে। আপনার যদি ড্রেনে পানি ভরাট করে দিয়ে আপনার সার ব্যবহার করতে হবে, আর না হলে আপনার এইভাবে মালচিংটা উঠাই এইভাবে সার সার ব্যবহার করতে হবে। এরপরে যদি আপনাদের কারো কোনো কষ্ট থাকে, কোনো জিজ্ঞাসা করতে, কোনো জানার থেকে, যোগাযোগ করবেন তেপুকুরিয়া ফার্মার্স হাবে। আমাদের ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, তেপুকুরিয়া ফার্মার্স হাবে। আর যাদের মরিচের চারা প্রয়োজন বা সবজির যে কোনো চারা প্রয়োজন আর মালচিং পেপার প্রয়োজন, কৃষি যে কোনো উপকরণ প্রয়োজন, যোগাযোগ করবেন তেপুকুরিয়া ফার্মার্স হাবে। আমরা সব কিছু দিয়ে থাকি, সুলভ মূল্যে দিয়ে থাকি। কোকোপিট, মালচিং পেপার, সিডলিং ট্রে, এই এই সুস্থ সবল চারা যাদের প্রয়োজন যোগাযোগ তেপুকুরিয়া ফার্মার্স হাবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।